তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, বলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। চৌধুরী ম্যানশনে বলা চলে এক প্রকার ধ্বংসযজ্ঞ চলছে। কিছু সময় পর পর বিভিন্ন জিনিস ভাঙার ও ফেলে দেওয়ার আওয়াজ আসছে। আওয়াজগুলো চৌধুরী বাড়ির বড় ছেলে রিভান চৌধুরী রায়ান এর রুম থেকে আসছে। রায়ান আজ তার বাবা মার প্রতি ভীষণ রেগে আছে। রেগে থাকার যথেষ্ট কারণও আছে। তাকে না জানিয়ে আজ তার বিয়ে দেওয়া হয়েছে, তাও 7 বছরের একটা মেয়ের সাথে, যাকে সে চেনেও না। ফ্ল্যাশব্যাক। হঠাৎ করে রামিলা চৌধুরী রানের রুমে এসে একটি কোট পেপার রানের দিকে এগিয়ে দিয়ে বললেন, রায়ান, এই পেপারে সাইন করে দাও। রান একটু আশ্চর্য হয়ে তার মার দিকে তাকে কিছু বলতে যাবে, তার আগে রায়হান চৌধুরী রুমে প্রবেশ করে গম্ভীর গলায় বলে ওঠে, রায়ান, ভদ্রতা বজায় রেখে মা যা বলছে তা করো। রায়ান এবার আরো আশ্চর্য হলো, তবে সে তার বাবা মাকে অনেক শ্রদ্ধা করে, তাই কিছু না বলে সে চুপচাপ পেপারে সাইন করে দেয়। সাইন করা হয়ে গেলে পেপারটা নিয়ে নিল রায়হান চৌধুরী। বাবা মায়ের এমন আচরণে রায়ান হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, এটা কিসের পেপার ছিল বাবা? তোমার ম্যারেজ পেপার, বলতে পারো কাবির নামা। বাবার এহেন কথায় রায়হানের চোখে বড় বড় করে প্রশ্নসূচক ভঙ্গিতে ছিছিয়ে উঠল। কে? বলি ছিনিয়ে নিল পেপারটা বাবার হাত থেকে এবং পেপারটা পড়া শুরু করে, যেখানে লেখা ছিল রিভান চৌধুরী রায়ান ও মেহরিন রহমান মিরায়া এর বিয়ে সম্পূর্ণ হওয়ার কথা এবং ছেলে মেয়ে উভয়ই অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তাদের আনুষ্ঠানিক বিয়ে তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পরই হবে সেই চুক্তি। তবে তারা দুজন এখন থেকে স্বামী স্ত্রী। এমন কিছু দেখে রায়ান নিজেকে ঠিক রাখতে না পেরে চেঁচিয়ে তার মাকে প্রশ্ন করল, এসবের মানে কি আম্মু? আর এই মেয়েকে এমনভাবে বিয়ে দেওয়ার মানে কি? আমার কেবল 17 বছর। রায়ানকে তার মার সাথে চেঁচিয়ে কথা বলতে দেখে রায়হান চৌধুরী রায়ানকে কঠিন গলায় বললেন, রায়ান, আমার সামনে তুমি আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারো না। মার প্রতি সম্মান রাখো। বিয়ে সেল। আর আমরা যা করছি তোমার ভালোর জন্য। মেয়েটা ভালো পরিবারের মেয়ে, তোমার খালামণির ভাসুরের মেয়ে। তার বাবা মা কেউ নেই, মারা গেছেন একটা রোড অ্যাক্সিডেন্টে। বাবা মা ছাড়া মেয়েটা এখন তোমার খালামণি ও খালুর সাথে থাকবে, তার ছোট বোনটাকে নিয়ে। প্রতি উত্তরে রায়ান রাগে ফুঁসতে ফুঁসতে বলে, অনাথ বলে কি যাকে থেকে আমার গলায় ঝুলিয়ে দেবে? আমার মতামত নেওয়ার কোনো প্রয়োজন মনে করলে না? এই বিয়ে আমি মানি না। এই মেয়েকে আমি কখনো আমার বউ হিসেবে মানবো না। কথাটা বলেই রায়ান পেপারটা ছিঁড়ে ফেলতে চায়। ঠিক সেই সময় রায়হান চৌধুরী রায়ানের হাত থেকে পেপারটা নিয়ে নিলেন এবং কড়া গলায় বললেন, মেয়েটাকে একটা পরিবার দিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আর ছোট মেয়েটাকে তোমার খালামণি লালন পালন করবেন। তোমাকে মানতে হবে, মিরায়া এখন তোমার বউ। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। মানে না বললেই সব অস্বীকার করা যায় না। মজা আমি করছি না, তোমরা।
আমাকে না জেনে আমাকে দিয়ে বিয়ের পেপার সাইন করে নেওয়াটা কি? যা খুশি ভাবতে পারো, তবে মিরাইয়া তোমার বউ, এটাই সত্যি আর তোমাকে মানতে হবে। ওই মেয়ের বয়স কত? নাচতে নাচতে বিয়ে করে নিল আমাকে, না জেনে। তারপর মা বাবা মারা যাওয়ার পর লজ্জা করো না তার? না, সে জানে না যে তার বিয়ে হয়ে গেছে। তার কেবল 7 বছর। বাবা মায়ের মৃত্যুতে কান্না করে ছাড়া সে কিছুই বুঝতে পারছে না এখন। আর না বিয়ে সম্পর্কে কোনো ধারণা আছে। এ কারণেই তোমাদের আনুষ্ঠানিক বিয়ে তোমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর দেয়া হবে। রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকলো। সে মনে মনে ভাবছিল বিয়ে হলে সে তো হলো, তাও 7 বছর একটা বাচ্চা মেয়ের সাথে। ওই মুহূর্তে রায়ান বাবা মার সাথে তর্ক না করে চুপচাপ নিজের রুমে গিয়ে রাগ ছাড়তে থাকে জড়বস্তুর উপর, কারণ এখন তাদের সাথে তর্ক করে লাভ নেই, তারা বুঝবে না। মধ্যরাতে রায়ান রাগ ছেড়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে নিজ বিছানায়। নিজের মনে মনেই হঠাৎ বলে উঠল, না না না, আমার জীবন আমি এভাবে নষ্ট করব না। আমি আজই এই বারে ছেড়ে চলে যাব। হ্যাঁ, এটাই ঠিক হবে। যে ভাবা সেই কাজ। রায়ান তখনই তার ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। মন স্থির করলো সে চলে যাবে আমেরিকা তার আঙ্কেলের কাছে। আর সেই রাতে ফ্লাইটে তার আঙ্কেলের সাথে কথা বলে আমেরিকায় চলে যায়। তার আঙ্কেল সবকিছুর ব্যবস্থাই করে দেন। রায়ান তাকে কাউকে জানাতে না করার জন্য তিনি কাউকে সেই সম্পর্কে আর কিছু বলেননি। তারা বাংলাদেশের এই ঘটনা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। পরদিন সকালে রামিলা চৌধুরী সারা বাড়িতে রায়ানকে খুঁজে না পেয়ে রায়হান চৌধুরীকে জানায়। দুজনেই চিন্তিত ছিল। এমন সময় রায়হান চৌধুরীর ফোন বেজে উঠে নাম ভাসছিল তার আমেরিকায় থাকা চাচাতো ভাইয়ের। তিনি ফোন রিসিভ করলে তার অপর পাশ থেকে ভেসে আসে রায়ানের কণ্ঠস্বর। আমি রায়ান বলছি, আমি আমেরিকায় চলে এসেছি। আমার জন্য কোনো চিন্তা করো না তোমরা। আমি এখানে নিজেকে প্রতিষ্ঠিত করব। আর হ্যাঁ, আমি ওই মেয়েকে বউ হিসেবে মানব না, আর না দেশে ফিরবো কোনোদিন। রায়হান চৌধুরী রেগে রিডি করতে করতে বললেন, আমেরিকায় চলে গেছে মানে? আমেরিকা কি বাংলাদেশের মধ্যে কোনো জায়গা? যদি কোনো বিপদ হতো এত সাহস কিভাবে হলো তোমার, না বলে দেশের ছাড়া? তোমরাও তো আমাকে না জানিয়ে আমার বিয়ে দিয়ে দিয়েছ। আমার নিজের ভালোর জন্য এর থেকে ভালো উপায় আমার মাথায় আসেনি ওই মুহূর্তে। ফোন স্পিকারে থাকায় রামিলা চৌধুরী কান্নার ভরা গলায় বলে উঠলেন, বাবা আমার জেদ করে না, মা তোমাকে অনেক ভালোবাসি, ফিরে এসো দেশে। মায়ের এমন চেঁচামেচি শুনে রায়ানের ছোট্ট ভাই রুদ্র এসে ফোনের কাছে এসে জোরে বলে, ভাইয়া তুমি ফিরে আসো, আমি তোমায় অনেক মিস করছি। ভাই ও মায়ের কথা শুনে রায়ানের খারাপ লাগছিল, তবে তার রাগ এখনো কমেনি। তাই সে শক্ত গলায় বলল, রুদ্র, আমার অবর্তমানে আম্মা আব্বুর খেয়াল রাখিস। আর আমি ফিরছি না যতদিন না ওই অনাথ মেয়ের সাথে আমার বিয়ে ভাঙছে। আম্মুকে কান্না করতে না কর, নিজের আব্বুর আর আম্মুর যত্ন নিস। এই বলে রায়ান ফোন কেটে দেয়। এই সম্পূর্ণ কথোপকথন রায়হান চৌধুরী পুরোপুরি নীরব দর্শকের ভূমিকা পালন করেন। তার অনেক হতাশা অনুভব হচ্ছিল তার বড় ছেলের প্রতি। তিনি ফোনটা হাতে থেকে পকেটে রাখতে রাখতে বললেন, এসব বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আর তোমাদের মধ্যে কেউ আমাকে ওর ব্যাপারে কিছু বলতে এসো না। এই বলে তিনি ওই জায়গা ত্যাগ করেন। সাথে সাথে রামিলা চৌধুরী রুদ্রের বুকে কান্নায় ভেঙে পড়েন। তিনি ছেলের জন্য যেমন চিন্তা করছিল ঠিক তেমনি ভাবছিল মিয়ারার কথা। মেয়েটা জানলো না বিয়ে হয়ে গেছে, আর বিয়ের দিনই তার স্বামী তাকে অস্বীকার করে দেশ ছেড়ে চলে গেছে। কি কপাল! যে দিনে বাবা মাকে হারলো সেই দিনেই বিয়ে হলো, আর সেই দিনই স্বামী ছাড়া হয়ে গেল। এদিকে রহমান বাড়িতে রোকেয়া রহমান রায়ানের খালা, যিনি মিরায়ার চাচি, ভাসুর ও যা মৃত্যুর শোকাহত। সকালে কিছু সময় আগেই সকল আত্মীয়রা বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় রোকেয়া বেগম মিরায়া আর সোরায়ার যেই রুমে ঘুমাচ্ছিল সেই রুমেই যায় তাদের দেখতে। দুজনকে ঘুমাতে দেখে তিনি বিছানায় মিরায়ার পাশে বসতেই তিনি মিরায়ার কান্নার করে মলিন হয়ে যাওয়া চেহারা দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন আর রাতের কথা মনে করতে থাকেন। রাতে রামিলা চৌধুরী
মীরাকে পুত্রবধূ করার প্রস্তাব রাখলে অনাথ মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে তারা রাজি হয়ে যায় এবং মীরায়ার অজান্তেই তার আঙুলের ছাপ নিয়ে নেয় পেপারে। 7 বছরের মীরায়া বুঝতেও পারল না তার বিয়ে হয়ে গেছে। রোকেয়া বেগমের চিন্তার অবসান ঘটিয়ে তার ফোনটা বেজে উঠে নাম ভেসে ওঠে আপা। তিনি কল রিসিভ করতে ওপাশ থেকে রামিলা চৌধুরী বলে ওঠে, ক্ষমা করে দিস আমাকে বোন, আমি আমার কথা রাখতে পারিনি মীরাকে আগলে রাখার। রায়ান রাতেই রাগ করে চলে গেছে আমেরিকায়। একটানে কথাগুলো বলে রামিলা চৌধুরী হু হু করে কেঁদে ওঠে। রোকেয়া বেগম কথাগুলো শুনে চুপচাপ ফোনটা রেখে দেয়। অশ্রু চোখে একবার মীরার দিকে দেখে, এক ফোঁটা পানি ফেললো, তবে আর কিছু বলল না। তিনি অপরাধ বোধে ভুগছিলেন, তাই ঘুমের রাজ্যে থাকা মীরার হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে কাঁদতে কাঁদতে তিনি বললেন, মাফ করে দে মা, তোর ভালো চাইতে গিয়ে তোর অনেক বড় ক্ষতি করে ফেললাম যে। কথাগুলো বলেই তিনি আবারও কেঁদে উঠলেন। আর এইদিকে ঘুমন্ত নির্বোধ মীরায়া জানতেও পারল না যে তার জীবনে বাধা পড়ে গেছে এক অজানা বাঁধনে, যা ছিল তার আত্মার অচেনা এক অঙ্গীকার আর চিরন্তন সত্য। আর অতীত হয়ে পড়ে রইল সেই ম্যারেজ পেপারস, আর অস্বীকৃতির দায়িত্ব যোগসূত্র হয়ে গেল। এভাবেই কেটে গেল দীর্ঘ 10টি বছর। অজানাতেই রায়ান আমেরিকাতে নিজের পড়াশোনা শেষ করে আর্কিটেকচারের উপর, আর মীরায়া বড় হলো চাচা চাচির কাছেই বাংলাদেশেই। 10 বছর পর আমেরিকার ট্রেডমিলে দৌড়াচ্ছে রায়ান। মনে হচ্ছে যেন সূর্যের আলো ছুঁয়ে গেছে শরীরটাকে। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা, দেখলে চোখ আটকে যায়। উজ্জ্বলতা, উজ্জ্বল ফর্সা গায়ের রং, যেন মেঘলা দিনের মাঝেও হঠাৎ ঝলসে ওঠা এক টুকরো রোদ। কাজরা চওড়া, যেন নিরাপত্তার এক বিশাল দেয়াল। বুকের গঠন ঘন, যেন পেশিতে মোড়া। বুকের মাঝখানে হালকা ফাঁক দিয়ে দেখা যায় চোঞ্চ, বুকে তীব্র পুরুষালী আকর্ষণ। তার পেট 6 প্যাক অ্যাপস দিয়ে সুস্পষ্টভাবে খোদাই করা, একটা নিখুঁত ভাস্কর্যের মতন। শরীরের প্রতিটি রেখা আর পেশি যেন শক্তি আর সৌন্দর্যের নিখুঁত মিলন। ঘামের গায়ে ভেজা মাংসপেশি আর বেশি আবেদনময় করে তোলে তাকে। চোখে এক ধরনের আত্মবিশ্বাস, ছোটে অলস অথচ রহস্যময় হাসি, যেটা মেয়েদের বুকের ভেতরটা কাঁপিয়ে দিতে পারে। হাঁটার ধরন যেন ছন্দবদ্ধ, কর্তৃত্বপূর্ণ। একটা মেয়ের পক্ষে তার দিক থেকে চোখ সরিয়ে নেওয়া সত্যি অসম্ভব। হঠাৎই ফোনটা বেজে উঠল তার, অতি স্বাভাবিকভাবে। আইফোন 16 প্রো হাতে তুলে কলটা রিসিভ করে উত্তর করে। হ্যালো, হু ইজ দিস? অপর পাশ থেকে একজন অচেনা লোক বললেন, হ্যালো, আমি ডেভিল জ্যাকসন। আমি কি মিস্টার রিভান চৌধুরী রায়ানের সাথে কথা বলছি? Yes, you are. Is there anything I can help you with, Mr. Jackson? মিস্টার চৌধুরী, আমি আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনাকে আনুষ্ঠানিকভাবে বছরের সবচেয়ে সফল ব্যবসায়ী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এই স্বীকৃতি আপনার অসামান্য সাফল্য, নেতৃত্ব এবং ব্যবসায়িক জগতে প্রভাবকে প্রতিফলিত করে। এই প্রাপ্য সম্মানের জন্য অভিনন্দন। রায়ান ঠোঁট প্রসারিত করে সামান্য হেসে ট্রেডমিল থেকে নেমে পাশে ঝুলিয়ে রাখা টাওয়াল হাতে নিয়ে শরীরে ঘাম মুছতে মুছতে বলল, Thank you so much for the information. I appreciate it. মিস্টার চৌধুরী, আমরা আপনার ম্যানেজারকে তারিখ এবং স্থানের সম্পর্কে অবহিত করব। আমরা আশা করি আপনি পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সম্ভব হলে আমাদের জন্য সময় বের করুন। Sure, I'll try my best to come. আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ মিস্টার চৌধুরী। হ্যাভ এ গুড ডে। আবার দেখা হবে। It's all right. কথাটা বলে রায়ান জিম থেকে বের হয়ে নিচে সোজা তার বেডরুমেই চলে গেল ফ্রেশ হতে। রায়ান তার স্বপ্নের বাড়িতে একাই থাকে, তবে তার ডুপ্লেক্স বাড়ি যেন তার শৌখিনতা প্রকাশ করে। এটা এক আধুনিক রাজপ্রাসাদের মতো, চারিপাশে সবুজ ও রঙিন ফুলের বাগানে ঘেরা। বাড়িটা অনেক বড়, বিশাল ফটক পেরিয়ে ঢুকতে প্রথমে চোখে পড়বে মার্বেল পাথরে মোড়া ওপেন ড্রাইভওয়ে, যেখানে একসাথে বেশ কয়েকটি গাড়ি পার্ক করা যায়। বাড়ির ভেতরেই ঢুকতেই
সামনে পড়ে বিশাল ড্রয়িং রুম, উচ্চ ছাদ, ঝাড়বাতি ঝুলছে উপরে, দেয়াল জুড়ে আধুনিক আর্টের ছোঁয়া, আর বসার জন্য লেদার সোফার আরামদায়ক সেট। এর পাশেই রয়েছে একটি সম্পূর্ণ মডার্ন হাই অ্যান্ড সিগান বিল্ট ইন ওভেন, আইল্যান্ড কাউন্টার, স্মার্ট ফ্রিজ থেকে শুরু করে সব ধরনের কিচেন অ্যাপ্লায়েন্স সবই আন্তর্জাতিক ব্র্যান্ডের। কিচেনের সঙ্গে রয়েছে একটি রুচিশীল ডাইনিং স্পেস। বাড়ির উপরের দিকে আছে এক্সক্লুসিভ ইনডোর জিম, আধুনিক সব ফিটনেস যন্ত্রে সুসজ্জিত। দেয়ালে বিশাল আয়না আর একপাশে স্পিকার সিস্টেমের চলছে রিল্যাক্সিং মিউজিক। শরীর চর্চার জন্য আদর্শ। যেখানে এতটা সময় রায়ান শরীর চর্চা করছিল, মাস্টার বেডরুম এক কথায় স্বপ্নের ঘর। বিশাল বিছানা, উষ্ণ আলো, ওয়াক ইন ক্লোজেট আর একটি ব্যক্তিগত ব্যালকনি যেখান থেকে দেখা যায় পুরো সুইমিং পুল এলাকা। অ্যাটাচড বাথরুমটাও বিলাসবহুল, মার্বেল ফ্লোর, জ্যাকুজি, রেন শাওয়ার আর আলাদা ড্রেসিং এরিয়া। আর বাড়ির পেছনে রয়েছে একটি ব্লু টাইলড সুইমিং পুল, পাশে সানবেড আর নরম বাতাসে দুলছে পাতাগুলো। রাতে পুলের আলোগুলো জ্বলে উঠলে পুরো এলাকা যেন সিনেমার সেটের মতো মনে হয়। রায়ান বাথরুম থেকে বেরিয়ে নিজের ওয়ার্ড্রোবে ঢুকে পরিপাটি করে একটি চারকোল ব্ল্যাক স্যুট ও সাদা শার্ট আর স্লিম টাই পরে নিল। নিখুঁতভাবে চুল সেট করে ঘড়ি পরে এসে আজকের দিনের জন্য পুরোপুরি প্রস্তুত। ড্রেস আপ হয়ে নিচে নেমে আসতে আধুনিক কিচেনের পরিচ্ছন্নতা আর নীরবতা যেন সকালে একটা শান্ত পরিবেশ এনে দেয়। সে নিজেই হালকা কিছু রান্না করে, স্ক্র্যাম্বলড এগ, টোস্ট আর কফি। রান্নার পর দ্রুত নিজের খাবারটা শেষ করে খাওয়া শেষে সে বেরিয়েছে গ্যারেজে। কয়েকটা গাড়ির ভেতর থেকে বেছে নেয় তার প্রিয় ব্ল্যাক মার্সিডিজ। গাড়িতে উঠে মিউজিক অন করে গাড়িটা বেরিয়ে যায় মূল রাস্তার দিকে। আজকের গন্তব্য রায়ান ইন্ডাস্ট্রিজ, নিজের হাতে গড়ে তোলা কোম্পানি, যেটা এখন অনেক মানুষের কর্মজীবনের কেন্দ্র আর তার নিজের জীবনের গর্ব। বাংলাদেশ। সকালটা একটু থমথমে। ঘুম ভাঙার পর মিরায়া কিছুক্ষণ বিছানায় চুপচাপ বসে থাকে, চোখ মুখে এখনো ঘুমের ছাপ, কিন্তু আজ তার মনে একটা অজানা উত্তেজনা। আয়নার সামনে দাঁড়াতে নিজের প্রতিচ্ছবির দিকে একবার তাকায়। মেয়েটির মধ্যে এমন এক সৌন্দর্য আছে যা চোখে পড়ার মতো নয়, চোখে আটকে রাখার মতন। তার ত্বকটা যেন দুধে আলতা মেশানো, একদম কোমল আর উজ্জ্বল। গালের দুপাশে হালকা লালাপ আভা, আর ডান গালে হাসলে যেটুকু টোল পড়ে তা যেন মিষ্টতা চূড়ান্ত প্রকাশ। তার ঠোঁটে দুইটা গোলাপের পাপড়ির মতন, প্রকৃতভাবে হালকা গোলাপি, কোনো সাজ ছাড়াই নজর কাড়া। ঠোঁটের নিচে ডান পাশে একটি ছোট্ট তেল। অন্য কারো হলে হয়তো সাদামাটাই মনে হতো, কিন্তু তার ক্ষেত্রে সেটা যেন এক বিশেষ পরিচয়ের ছাপ। চোখ না ফেরানোর এক কারণ। চোখগুলো বড় ও গভীর ব্রাউন রং, আর দৃষ্টিতে এক অদ্ভুত মায়া। ঘন পাপড়ি তার চোখকে আরো প্রাণবন্ত করে তোলে। চোখের কোণায় হালকা ঘুম জড়িয়ে থাকলেও সেই চোখে চাপা দুশ্চিন্তার ছায়া স্পষ্ট। চুলগুলো ঘন কোমল, কোমর ছোঁয়া। সকালের এলোমেলো ভাবে আরো স্বাভাবিক লাগছে তাকে। কোনো সাজগোজ ছাড়া স্রেফ হালকা ঘুম ঘুম চেহারাও যেন এক অদ্ভুত আকর্ষণ আছে যা তাকে ভীষণ আপন করে তোলে। সে সৌন্দর্য চোখ ধাঁধায় না, বরং মন জুড়িয়ে দেয়। আজ তার HSC রেজাল্ট দেবে, সেই ভেবেই ভেতরে ভেতরে বেশ দুশ্চিন্তায় ভুগছে। মোবাইলটা হাতে নিয়ে বারবার স্ক্রিনের দিকে তাকায়, একটু পর পর চেক করে ওয়েবসাইট খোলা যাচ্ছে কিনা। রেজাল্ট নিয়ে তার মনের ভেতর চলতেছে নানান ভাবনা। কি হবে যদি আশানুরূপ না হয়, সবাই কি বলবে? কিন্তু বাইরের দিক থেকে সে চুপচাপ সংযত। এটাই তার স্বভাব। ভেতরের ঝড় সে কারোর সামনে সহজে প্রকাশ করে না, কিন্তু আজকের দিনটা তার জীবনের একটা মোড় ঘোরানো দিন হতে পারে। সে জানে না আজকের এই সকালটা তাকে কোন দিকে নিয়ে যাবে। মীরা ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বের হয়ে নিচে নেমে এলো ড্রয়িং রুমে। সোফায় রোকেয়া বেগম বসে আছেন। মীরাকে দেখেই সোফায় তার পাশে খালি জায়গায় ইঙ্গিত করে বললেন, মীরা, এই দিকে এসে বস। মীরাকে সবাই ছোট্ট করে মীরা বলে ডাকে। মীরা চাচির দিকে তাকিয়ে মৃদু হেসে এগিয়ে গিয়ে
সোফায় ঠিক রোকেয়া বেগমের পাশের খালি জায়গাটাতেই বসতে বসতে বলল, গুড মর্নিং চাচি, কি করছো? কিছু না রে মা, তোদের জন্য নাস্তা তৈরি করে সবেমাত্র বসলাম। ও আচ্ছা, চাচা কোথায় দেখছি না যে? তোর না আজ রেজাল্ট দেওয়ার কথা, তাই তো তোর চাচা সকাল সকাল বাজারে গেছে। রেজাল্ট দেবে তাই বাজারে যেতে হবে? তো কি হবে না, তোর চাচা যাওয়ার সময় বলে গেছে তুই ভালো রেজাল্ট করবি, এটা তার বিশ্বাস তোর ওপর, তাই তো মিষ্টি কিনতে গেছে আগেই। কথাগুলো রোকেয়া বেগম মীরার মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে বললেন। এদিকে মীরা এক ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, যদিও সে জানে সে পরীক্ষা ভালো দিয়েছে, রেজাল্টও ভালো হওয়ার কথা, তবুও মনে কিসের যেন একটা ভয় কাজ করছিল। যদিও আশানুরূপ ফলাফল না হয়, তবে মীরা ভয় আর চাচির সামনে প্রকাশ করলো না, তা শুধু মুচকি একটু হাসি দিয়ে বলল, আমার রেজাল্টের দিনে আমার থেকে তোমরা দুজন বেশি উৎসাহিত। মীরায় আর কথা শুনে রোকেয়া বেগম মৃদু হেসে উঠলেন। পরক্ষণেই দোতলা থেকে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে নামতে সোরায়া খানিকটা মুখ ফুলিয়ে বলল, তোমাদের সাথে আমি আর কথাই বলবো না, আমাকে ছাড়া কি নিয়ে এত হাসাহাসি করছো? এই যে চলে এসেছে হিংসুটে বুড়িটা। মীরার কথাটা বলেই ফিক করেই হেসে দেয় মুখে হাত চেপে। সাথে সাথে চাচি মীরার মাথায় গাঁচা মেরে সোরার উদ্দেশ্যে বললেন, ওরে আমার ছোট্ট বুড়ি, আমরা তোকে ছাড়া মজা করব এটা তুই ভাবতে পারলি? এদিকে আয়, এদিকে এসে আমার পাশে বস। মীরা অমনি হাসি থামিয়ে দিল আর চাচিকে মীরার মাথায় মারতে দেখে সোরা তৃপ্তির হাসি হেসে সোফায় এসে বসল চাচির অন্য পাশে আর বলল, আর একটু জোরে মারতে চাচি, লাগেনি তেমন মনে হয়। কথাটা বলেই মীরার উদ্দেশ্যে ভেংচি কেচে হাওয়ায় একটা চুমু দিয়ে মীরাকে সোরায় আবার বলল, তোমরা চিন্তা করো না তো, মীরাপু বিলাই মার্কের স্টুডেন্ট, ভালো রেজাল্ট আসবে। এই শয়তান বিলাই মার্কের স্টুডেন্ট কি আবার? আরে বিলাই মার্কের স্টুডেন্ট মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দুজনে খুনসুটি দেখে চাচি হেসে উঠলেন। এমন সময় শফিক রহমান বাড়িতে প্রবেশ করলেন। চাচাকে দেখে মীরা সোরা দৌড়ে চাচাকে জড়িয়ে ধরল। শফিক রহমানও দুই মেয়েকে জড়িয়ে নিলেন বুকে আর বললেন, আসতে কি দেরি হলো আমার নাকি? কিছু কি মিস করলাম? আমাকে ছাড়া সবাই এত খুশি যে। মোটেও না, একদম ঠিক সময় এসেছো। দুজন আর একটু হলেই তর্ক জুড়ে দিত। রোকেয়া বেগমের কথা শুনে শফিক রহমান মীরায়া আর সোরার দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই দুজন চোকাচোকি করে কি যেন একটা ভেবে চাচাকে ছেড়ে দুজনকে জড়িয়ে ধরে বলল, আরে আমরা তো মজা করছিলাম না, চাচা তেমন কিছু না। দুজনের এমন হঠাৎ পরিবর্তনে রোকেয়া বেগম ও শফিক রহমান দুজনেই আর শব্দ করে হেসে উঠলেন। আবারও চাচা চাচিকে তাদের উপর হাসতে দেখে মীরা সোরায়া ও হেসে ফেলল। হাসি মুখে নিয়েই রোকেয়া বেগম বললেন, অনেক হাসাহাসি হয়েছে, এবার চলো নাস্তা করতে হবে তো নাকি? কথাগুলো বলে রোকেয়া বেগম শফিক রহমানের হাত থেকে বাজার ভর্তি ব্যাগ নিয়ে রান্নার ঘরে রাখতে চাইলেন, তবে শফিক রহমান তাকে বাজারের ব্যাগ না দিয়ে রোকেয়া বেগমের কাছে এসে বলেন, আমি থাকতে আমার স্ত্রী কেন বোঝা হবে? রোকেয়া বেগম শফিক রহমানের হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সোরা মীরার দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে বললেন, মেয়েদের সামনে কি শুরু করেছো? চাচা চাচির খুনসুটি দেখে সোরায়া মীরায়া দুজনকে দেখে মুচকি হেসে একসাথে গেয়ে উঠল। রোকেয়া বেগম আরো জোরে আরো লজ্জা পেয়ে মৃদু ছিছিয়ে বলে উঠলেন, তবে রে, খুব পেকে গেছিস, তাড়াতাড়ি গিয়ে খেতে বস এক্ষুনি। এই বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। তার পেছন পেছন শফিক রহমান ও বাজার ভরা ব্যাগ নিয়ে রান্নাঘরে গেলেন। তারপর সব একসাথে বসে সকালের নাস্তা শেষ করলেন। ঘড়ির কাঁটা ঠিক 11টা ছুতেই মীরা বুকের ভেতর ধুকপুকানি আরও বেড়ে গেল। মোবাইলের স্ক্রিনে আঙুল কাঁপছে হালকা, চোখে মুখে এক ধরনের টেনশন আর আশার মিশেলে। HSC রেজাল্ট, যার জন্য এতদিন অপেক্ষা। সার্ভার ভীষণ স্লো, বারবার রিলোডেড দিতে দিতে অবশেষে স্ক্রিনে ভেসে উঠল তার রেজাল্ট। GPA 5,
সে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, চোখে পানি চলে এলো, কিন্তু হাসি থামাতেই পারল না। মোবাইলটা হাতে নিয়ে দৌড়ে চলে গেল চাচির কাছে। চাচি, আমি জিপিএ 5 পেয়েছি। রোকেয়া বেগম চুপ করে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপরও যেন হঠাৎ আবেগে আটকে গেলেন। চোখে পানি, মুখে প্রশান্তির হাসি, বুকে মধ্যে জড়িয়ে ধরলেন মিরায়াকে। আল্লাহর রহমত রে মা, আমার মেয়ে পেরেছে। শফিক রহমান পাশের ঘর থেকে ছুটে এলেন, হাতে ছিল চোখের চশমা। রেজাল্ট শুনে তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর গর্বভরা গলায় বললেন, তুই আমাদের মুখ উজ্জ্বল করছিস মা, আজ তোর জন্য বুকটা গর্বে ভরে গেছে। ছোট বোন সোরার পেছন থেকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, তুই তো দেখি একদম বিলাই মারিকা, না আই মিন ব্রিলিয়ান্ট আপু। পুরো ঘরে তখন এক আনন্দের আবেশ, এক হালকা কান্না, হাসি আর গর্বের মিশ্র অনুভূতি ছড়িয়ে পড়েছে। মেয়েটা চুপচাপ একবার জানালার বাইরে তাকালো। আজকের সকালটা আর 10টা দিনের মতো না। আজ সে নিজের জায়গায় দাঁড়িয়ে গর্ব করতে পারছে, নিজের ওপর বিশ্বাস করতে পারছে। সামনে আরো অনেক পথ এখনো পেরোনো বাকি। তার স্বপ্ন যে এর চেয়ে অনেক বড়, যা তাকে ভীষণ করে টানে। আমেরিকা, সকাল 8:10। আমেরিকার ব্যস্ততম শহরে অবস্থিত রায়ান ইন্ডাস্ট্রির এর প্রধান কার্যালয় তখন যেন একটু অন্যরকম ব্যস্ততা। রায়ান ইন্ডাস্ট্রির হেড অফিসের কাছে দরজার ওপাশে একে একে কর্মীরা ঢুকছে। অন্য দিনের চেয়ে আজ একটু বেশি উত্তেজনা। একটি অভ্যন্তরীণ সূত্রে ছড়িয়ে পড়েছে খবর, রায়ান নিজে আসছেন আজ। নওরিন রিসেপশনের ডেস্কে বসে মনোযোগ দিয়ে সাজগোজ করছে। হঠাৎ দরজার ওপাশে কালো মার্সিডিসটা থামে। দরজা খুলে নামলো রায়ান। কালো রঙের স্যুট, কালো টাই, চোখে মুখে একরকম আত্মবিশ্বাস আর একরাশ চিন্তার ছাপ। এক ঝলকে অফিস জুড়ে নীরবতা। নওরিন রিসেপশনের ডেস্কের এক্সিকিউটিভ আসতে বলে উঠল, উনি এসেছেন আজ অনেক দিন পর। তানভীর, ফাইন্যান্স ডিপার্টমেন্টের জুনিয়র অ্যানালিস্ট, চশমার ফাঁক দিয়ে দেখে বলল, মানে রায়ান স্যার লাস্টবার তো সোজা সিঙ্গাপুর থেকে ভিডিও কলে মিটিং করেছিলেন। আজ যে কিছু একটা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। গার্ডরা তাড়াহুড়ো করে দরজা খুলে দিতে ভেতর প্রবেশ করে রায়ান। মুখে একরকম অন্যমনস্ক দৃঢ়তা। কেউ কিছু বলতে সাহস করলো না, সবাই শুধু তাকে উদ্দেশ্য করে গুড মর্নিং স্যার বলছিল। রায়ান কাউকে থামিয়ে কথা না বলে সোজা চলে গেলেন এক্সিকিউটিভ বোর্ডরুমে। সেখানে আগে থেকেই বসে আছেন অন্যান্য সিইও, ডিরেক্টরস আর চিফ স্ট্র্যাটেজি অফিসার। রুমে ঢুকে রায়ান বললেন, We have expanded in Dubai, Singapore, Berlin, but there's one place we have overlooked for too long. My own home. রায়ান চেয়ার টেনে বসে বলেন, আজকের আলোচ্য বিষয় বাংলাদেশে আমার নতুন শাখা। আমি মনে করি সময় এসেছে আমাদের শিকড়ে ফিরে যাওয়ার। ওখানকার ম্যানুফ্যাকচারিং পটেনশিয়াল, স্কিল লেবার এবং লোকাল মার্কেট সব মিলিয়ে একটা পারফেক্ট সময়। ডিরেক্টর জনসন একটু চিন্তিত মুখে বলেন, মিস্টার রায়ান, আপনার কি মনে হয় অবকাঠামো এবং নিয়মকানুন আমাদের মানদণ্ডকে সমর্থন করবে? That's what we're going to build. Not just a branch, a model. Something sustainable, ethical and scalable. I'll personally oversee the first 6 months. I want this to be our benchmark unit in South Asia. ঘরের পরিবেশ তখন উত্তেজনায় গরম। কেউ কেউ চোখাচোখি করলো, কেউ মাথা ঝাঁকালো সম্মতি সূচক ভাবে। রায়ান প্রজেক্টর চালু করে একখানা ম্যাপ দেখালেন। বাংলাদেশ, ঢাকার উত্তরা, নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল জোন এবং চট্টগ্রাম বন্দরের 3টি অঞ্চল ঘিরে মার্ক করা হয়েছে। রায়ান মিটিংয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল, I want to establish a branch there. Manufacturing and R&D combined. We have the manpower, the potential and the cultural intelligence. What you lack, we'll build. আমরা এমন একটি দেশের কথা বলছি যেখানে অস্থির নিয়মকানুন এবং জটিল কর কাঠামো রয়েছে। তুমি কি নিশ্চিত? Yes, because I know the people. I grew up there. And I believe if we invest the right way with training, infrastructure and a long-term vision, we won't just make profit, we'll make impact. সারা অপারেশন ডিরেক্টর শান্ত গলায় বললেন,
What about political hurdles, labor laws? We will work with local advisors. I have already spoken to a few. It will not be easy, but it will be meaningful. Anyway, I'm not asking, I'm stating. You just have to decide whether you want to be a part of it or not. এক মুহূর্ত নীরবতা, তারপর বোর্ড রুমগুলো আলো নিভে গেল। প্রেজেন্টেশন শেষে সারা অপারেশনস ডিরেক্টর চুপচাপ বললেন, I always believed you would do something big back home. It's not just a business, it's personal. বোর্ড রুমের বাইরেও তখন চাপা উত্তেজনা। সবাই বুঝতে পারছে কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। বোর্ড মিটিং শেষে রায়ান বের হতে করিডোরে দাঁড়ানো কর্মীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। নওরিন নিচু স্বরে বলল, উনি বাংলাদেশের কথা বললেন বুঝি? হ্যাঁ, আমি স্লাইডে দেশের ম্যাপ দেখেছি। মনে হয় ওখানে নতুন ব্রাঞ্চ হবে। আলিয়া আইটি ডিপার্টমেন্ট থেকে আসা এক প্রবাসী বাংলাদেশি কর্মী হেসে বলল, অবশেষে কেউ আমাদের গুরুত্ব সহকারে নিচ্ছে। আমি দ্রুত স্থানান্তরের জন্য আবেদন করব। বাংলাদেশের মাটিতে খুব শীঘ্রই উঠতে পারে রায়ান ইন্ডাস্ট্রির পতাকা। সন্ধ্যায় নিজের রুমে বসেছিল রায়ান। এমন সময় হঠাৎ রায়ানের ছোটবেলার বন্ধু বেস্ট ফ্রেন্ড মাহিরের ফোন করলো। কলটা রিসিভ করে রায়ান। কি অবস্থা দোস্ত, কেমন আছিস? ভালো ছিলাম, আর তুই ফোন দিলি। এখন কেমন থাকবো দেখতে হবে। তুই কি ভালো কিছু বলতে পারিস না? এত তেরামি কেন করিস? আচ্ছা বাদ দে, এবার বল কি হয়েছে? এই সময় কল হঠাৎ? একটা গুড নিউজ আছে, আমার বিসিএস ক্লিয়ার হয়ে গেছে দোস্ত। আমি এখন বিসিএস ক্যাডার। ঢাকার একটা বড় কলেজের প্রফেসর হিসেবে চাকরি হয়েছে, কিছুদিনের মধ্যেই জয়েনিং। বাহ, জোস তো। কলেজের ব্যাক বেঞ্চের এখন বিসিএস ক্যাডার। ওয়াও, আমাকে নকল করে পরীক্ষা পাশ করা স্টুডেন্ট ছিলে তুই। কতগুলো বলেই রায়ান সজোরে হেসে ওঠে। মাহির রায়ানকে তার উপর হাসতে দেখে খানিকটা বিরক্তি নিয়ে বলল, তোর শালা, এখনো কলেজ জীবনে পড়ে আছিস কেন? বাংলাদেশ ছেড়ে গেছিস 10 বছরের বেশি সময় হচ্ছে, অথচ অতীতেই পড়ে আছিস কেন রে? নিজের পিচ্চি বউকে মনে পড়ে নাকি? মাহিরের কথা শুনে রায়ানের হাস্যজ্জ্বল মুখটা কালো হয়ে গেল, যেন মাথায় রাগ চড়েছে। রাগী গলায় চেঁচিয়ে রায়ান বলল, তোকে কতবার বলবো ও মেয়ের কথা না বলতে? আমার কোনো বউটাও নাই, বুঝতে পারছিস না? জাস্ট ওয়েট, বাংলাদেশে ফিরে তোর সাথে সব হিসাব মেটাবো। রায়ানের মুখে মাহির বাংলাদেশের ফেরার কথা শুনে চকিতই বলল, ভাই তুই দেশে ফিরছিস? কবে, কেন, কোথায়? মাহিরের এমন আশ্চর্য হওয়া দেখে রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একসাথে এত প্রশ্ন? হ্যাঁ, আমি দেশে ফিরছি। অনেকদিনের পুরোনো একটা হিসেব মেলানোর বাকি। হিসেব? কিসের হিসেব? কার সাথে হিসেব? আচ্ছা, তুই কি ভাবির জন্যই দেশে ফিরছিস? মাহিরের মুখে ভাবি শব্দটা শুনে রায়ান আরো রেগে যায়। দাঁত খটমট করতে করতে বলে, ওই কুত্তা, কে তোর ভাবি? দেশের জীবন আমার সাথে খুব শখ মনে হয় ভাবি টাকার, তাই না? আজব তো, তোর বউ আমার তো ভাবি হবে না। তোদের কি ডিভোর্স হয়েছে? আর তোর বউকে আমি কিভাবে দেখবো? তুই তো নিজেই নিজের বউকে দেখাস নাই। ডিভোর্স হয়নি তো কি হয়েছে? হয়নি, তবে হবে। দেশে ফিরে কথা হবে তোর সাথে। রাখ এখন ফোন, ভালো লাগছে না, বাই। কথাটা বলে রায়ান কলটা কেটে দেয়। এক মনে কি যেন ভাবতে ভাবতে ব্যালকনির দিকে গিয়ে আকাশের দিকে তাকে সাবলীল ভাবে বলে ওঠে, মাই ফাকিং পিচ্ছি বউ, তোর নীরব অস্তিত্ব আমাকে ভীষণ চালাচ্ছে। দেশে ফিরে রায়ান চৌধুরী তোমার অস্তিত্ব কাকে মুছবে? 10টা বছর তোমার জন্য নিজের পরিবার থেকে দূরে আমি, এর সত্য নিতে হবে। ইয়োর এক্সিস্টেন্স ইজ কিলিং মাই হ্যাপিনেস অ্যান্ড পিস। চোখ বন্ধ করলে তোমার সাথে বাধা পড়ে থাকে সে অতীতের কালো রাত আমার ঘুম হারাম করে দেয়। ঠিক যতটা সহজে আমার জীবনে প্রবেশ করেছিলে, তার থেকে অনেক সহজে আমার জীবন থেকে বের হয়ে যাবে। আই সোয়ার, মাই লিটল ওয়াইফ। মুখে এক রহস্যময় হাসি নিয়ে কথাগুলো বলে রায়ান তার ম্যানেজারকে। কল করে বাংলাদেশের নতুন শাখা স্থাপন করার অফিসিয়াল নোটিশ দিতে বলে। কোম্পানির অভ্যন্তরীণ চ্যানেল একটি ঘোষণাপত্র চায়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। জিপে 5 পেয়ে তো মহা খুশি মিরায়া। তার মনে হচ্ছে সে যেন তার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে গেছে। এখন রাত প্রায় 8টা বাজে। মিরায়া তার চাচা চাচির রুমে যায়, কারণ সোরায়া তাকে রুমে যাওয়ার আগে বলে গেছে চাচা চাচি ডেকেছে মিরায়াকে। মিরায়া দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো, চাচি। আয় মীরা, ভিতরে আয়।
চাচির কথা মতো মীরা রুমে প্রবেশ করে, দেখলো তার চাচাও পাশে বসে আছেন। সামান্য ঘাবড়ে গিয়ে মীরা বলল, কি হয়েছে? তোমরা এমন ভাবে বসে আছো যে? মীরামা, এইচএসসি তো কমপ্লিট, এবার কি করবি কিছু ভেবেছিস? মীরা চাচির প্রশ্ন শুনে কোনো স্বাভাবিকভাবেই উত্তর দিল, চাচি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। এই 3 মাস আমি অনেক পড়ে প্রস্তুতি নিয়েছি। আমার ঢাকায় যেতে হবে। তোমাদের বলতাম আমি, এর আগেই তোমরাই ডাকলে আমায়। রোকেয়া বেগম এবং শফিক রহমান দুজনেই দুজনের দিকে চোখাচোখি করলেন। তাদের চোখে যেন এক অজানা দুশ্চিন্তা দেখা যাচ্ছে। মীরা, ঢাকা গিয়ে তুই একা একা কিভাবে থাকবি? আর তোকে একা ঢাকা পাঠিয়ে আমরা কিভাবে নিশ্চিন্তে থাকবো বল মা? মীরা চাচির কথার প্রতি উত্তর করার আগে রোকেয়া বেগমের ফোন বেজে উঠল। নাম ভাসলো আপা, অর্থাৎ রামিলা চৌধুরী। কলটা রিসিভ করে রোকেয়া বেগম আর কথা বলতে শুরু করেন। কথা বলার এক পর্যায়ে তিনি মীরার রেজাল্ট আর ঢাকা গিয়ে পড়ার বিষয়টিও বলেন। আসলে ছেলের দায়িত্ব অস্বীকারে রামিলা চৌধুরী ভীষণ লজ্জিত ছিলেন। তিনি তাই শাশুড়ি মা হিসাবে মীরার খবর নিতেন। তিনি মীরাকে অনেক স্নেহ করেন। মীরাও তার বর্তমান প্রথম মা বলতে চাচিকে আর দ্বিতীয় মা হিসাবে রামিলা চৌধুরীকেই চেনে, যদিও এই সম্পর্কের গভীরতা সে জানে না। মীরা চাচির হাত থেকে ফোনটা নিয়ে বলে, মামুনি, কেমন আছো? আমি জিপিএ 5 পেয়েছি। তুমি একটু চাচা চাচিকে বোঝাও না, আমাকে যেন ঢাকা যেতে দেয় প্লিজ। আমি ভালো আছি মা। আচ্ছা, রোকেয়াকে দাও, আমি বলছি। মীরার মুখে একটু হাসি নিয়ে রোকেয়া বেগমের দিকে ফোনটা এগিয়ে দিল। রোকেয়া বেগম ফোনটা নিয়ে কানে ধরলেন। রোকেয়া, এক কাজ কর, মীরাকে আমাদের কাছে ঢাকায় পাঠিয়ে দে। এখানে থাকতে ওর কোনো সমস্যা হবে না। আমি কথা দিচ্ছি, মেয়েটাকে আগলে রাখার যে দায়িত্ব আমি নিতে চেয়েছিলাম তা তো পারিনি। ও না হয় এই বাড়িতে আমাদের মেয়ে হয়ে থাকবে। রুদ্র আছে, তোর দুলাভাই আছে, মীরার কোনো সমস্যা হবে না। আপা, কথা তো সেটা নয়। তোমাদের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। মীরা ঢাকায় গেলে যে সোয়ারা ও এখানে থাকতে চাইবে না। 2 বোন যে এক আত্মার মতো। ও তো কলেজে ভর্তি হবে এই বছর। তাহলে সোরাকেও সাথে পাঠিয়ে দে। সোরাকে এখানে একটা কলেজে ভর্তি করিয়ে দিব, আর মীরা ভার্সিটিতে পড়াশোনা চালাবে। মাঝে মধ্যে তোরা এলি বা ওরা গেল চট্টগ্রাম, একই তো। রোকেয়া বেগম কিছু বলার আগে শফিক রহমানের দিকে তাকিয়ে তার সম্মতি চাইলেন। শফিক রহমানের চোখের ইশারায় সম্মতি দেখে রোকেয়া বেগম বললেন, ঠিক আছে আপা, তাহলে ওরা তোমাদের কাছেই থাকবে। রোকেয়া বেগমের কথা শুনে রামিলা চৌধুরী ভীষণই খুশি হলেন। আর এদিকে মীরা তো খুশিতে গদগদ হয়ে চাচিকে জড়িয়ে ধরে ফোনের কাছে মুখ নিয়ে বলে, থ্যাংক ইউ মামুনি, আমি থাকবো তোমার কাছে, সত্যি বলছি, অনেক লক্ষ্মী হয়ে থাকবো। আর আমরা আমি বনুকেও দেখে রাখবো আমার। মীরা মনের সুখে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ফোনটা চাচিকে দিয়ে রুমে ঢুকেই সোরাকে বিছানা থেকে উঠিয়ে ওর হাত ধরে ঘুরতে শুরু করলো আর বলতে লাগলো, বনু রে, আমরা ঢাকায় যাচ্ছি। এবার আমি ঢাকায় গিয়ে আমার স্বপ্ন পূরণ করতে পারবো। ঢাকায় গেলে মন তো বাইক রাইড করতে পারবে। ইয়া। মীরার কথাগুলো কানে যেতে সোরাও খুশিতে চিৎকার করলো। কি সত্যি আপু, আমরা ঢাকা যাচ্ছি? ইয়ে! সকালে তাদের রুদ্র ঢাকায় নিয়ে যেতে আসবে, তাই দুজনেই রাতে নিজেদের জিনিসপত্র গুছিয়ে না। অন্যদিকে রোকেয়া বেগম ও শফিক রহমানের মনে এক গভীর চিন্তা। তারা ভাবছেন মেয়েকে তার শ্বশুরবাড়ি পাঠাচ্ছে, অথচ মেয়েটার তা জানা নেই। শ্বশুরবাড়িতে তার স্বামীর উপস্থিতি নেই। তারা ভাবতে থাকে মীরাকে তার অতীত সম্পর্কে জানালে সে কি তার চাচা চাচিকে অপরাধী ভাবে? মেয়েটাকে কি সব সত্যি জানানো উচিত? এসব ভাবতে ভাবতেই রাতের অন্ধকার কেটে গিয়ে সকাল হয়ে গেল। পরের দিন সকালবেলা চৌধুরী বাড়িতে এক প্রকার রাজকীয় আয়োজন চলছে। বাড়িতে বড় বউ আসছে বলে কথা, তাও প্রথমবারের মতো এর পা রাখবে তার শ্বশুর বাড়িতে। এমনিতেই তারাই চট্টগ্রামে যেতেন শফিক রহমানের বাড়িতে মীরাকে দেখতে, যদিও মীরা এই ব্যাপারে কোনো ধারণা নেই। সে জানতো রামিলা চৌধুরী তার বোন রোকেয়া বেগমের সাথে দেখা করতে যেতেন। সকালে রুদ্র বিছানা ছাড়তেই বাধ্য হয় এক বিকট শব্দে। শব্দটা ছিল ভ্যাকুয়াম ক্লিনারের। রুদ্র বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে সোজা নিচে নামলো। রুদ্র নিচে নেমে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করতে দেখে আশ্চর্য হলো। আম্মু, আম্মু। রুদ্র তার
মাকে ডাকতে শুরু করলো। রামিলা চৌধুরী উত্তর করেন, কি কি হয়েছে? এটা কি চেঁচাচ্ছিস কেন? এসব কি চলছে? বাড়িতে কি কোনো মেহমান আসবে আজ? হ্যাঁ, কে আসবে যার জন্য এত আয়োজন? তোর ভাবি আসবে ঢাকায়। আর শোন, তোকে আনতে যেতে হবে, তাই আজ কোম্পানিতে যেতে হবে না। ফ্রেশ হয়ে রওনা দে চট্টগ্রামের উদ্দেশ্যে। মীরা আর সোরাকে নিয়ে আয়। কি? মীরা মানে মীরা ভাবি আর সায়রা ঢাকায় আসবে কেন ওরা হঠাৎ? কেন আসবে মানে কি? বাড়ির বউ বাড়িতে আসবে না? আর মীরা মীরা করছিস কেন? ভাবি হয় তোর। উফ আম্মু, মীরা আর সোয়া আমার অনেক ছোট, তাই তো ছোট বোন ভেবে তুই করে বলি। আর আমার ভাইয়া মানে তোমার গুণধর বড় ছেলে যেই প্যাচ লাগিয়ে দেশ ছেড়েছে, ভাবিকে কি ভাবি বলে সম্বোধন করা সাজি? মীরার সামনে বলা না গেলেও আমাদের সামনে তো বলবি নাকি? আর তোর ভাই আমার ছেলে না, তোর বাপের ছেলে। ওই ঘাটতেরা আমার ছেলে না, একদম আদর্শ বাপের আদর্শ ছেলে হয়েছে। আর এই দুজনের মাঝখানে আমি পড়ে গেছি। আচ্ছা আম্মু, তুমি কি ভেবে দেখেছো মীরা এই বাড়িতে আসছে ভাইয়া জানতে পারলে কি হবে? ও তো মীরার অস্তিত্বই সহ্য করতে পারে না। রুজোর কথাগুলো রায়হান চৌধুরী শুনে রেগে গিয়ে চেঁচিয়ে উঠলেন, এটা ওর বাড়ি না, আমার বাড়ি। আমি ঠিক করব কে থাকবে আর কে থাকবে না। ও বলার কে এই বাড়িতে কি হবে না হবে? মীরা আমার পুত্রবধূ, আর এই সত্য যদি আমার আম্মু পুত্র না বুঝে, ওকে এ বাড়িতে কখনো পা রাখতে হবে না। তোর ভাইয়াকে বলে দিস। নিজের সব কথা বলে রায়হান চৌধুরী বাড়ি থেকে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির দিকে রওনা দেয়। রুদ্র আজ আর বাবার সাথে অফিস যাচ্ছে না। তাকে এখন ভাইয়ের বউ, তার চেয়ে 8 থেকে 9 বছরের ছোট ভাবি ও তার বোনকে আনতে যেতে হবে। নাস্তা শেষে রুদ্র গাড়ি বের করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আমেরিকা এক নতুন সকাল। রায়ান যথারীতি তার শরীর চর্চা শেষে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। আজ তার মুখে ছিল এক রহস্যময় হাসি, যেন মনে হচ্ছে খুব দ্রুত তার কোনো একটা চাওয়া পূরণ হবে। রায়ান নিজের নাস্তা শেষ করে নিজের ল্যাপটপে বসে বাংলাদেশের বিভিন্ন কনস্ট্রাকশন সাইট দেখছিল নিজের কোম্পানির জন্য। এমন সময় রায়ানের ম্যানেজার তাকে কল করেন। রায়ানও কলটা রিসিভ করে স্বাভাবিকভাবেই, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হোয়াটস দ্য ম্যাটার? আসলে স্যার, আপনাকে একটি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল এবং আজ সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। Yep. I was informed about it. I'll go inform them. Is there any other problem? কিন্তু স্যার, 1 সপ্তাহ আগে আমার একটা পরিকল্পনা ছিল, তাহলে আপনি কি সেই পরিকল্পনা বাতিল করছেন? রায়ানের কপালে হালকা চিন্তার রেখা পড়ে। ম্যানেজারের কথা শুনে নিজের ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে আজ তার একটা বাইক রেসে যাওয়ার কথা। বাইক রাইড করা রায়ানের একমাত্র শখ, যেটা সে হাজার কর্মব্যস্ততার মাঝেও সর্বোপরি অগ্রাধিকার পায়। সে বরাবরই বাইক রাইড করতে পছন্দ করে। তার কাছে কাজের চাপ থেকে মুক্তি দিয়ে আনন্দ এনে দেওয়া বিষয়টি কেবল বাইক রাইডিং। আর এখন যদি রেসে সে না যায়, তাহলে তার বাইকার হিসেবে গড়ে তোলা পরিচিতি নষ্ট হয়ে যাবে। রায়ান খানিকটা বিরক্তি নিয়ে বসে পড়ল। পরবর্তীতে ভেবে ম্যানেজারকে উত্তর করে, These two plans are totally different, and the timing too. So it doesn't matter. I can handle it. And listen, don't wait for me. Go to the award ceremony yourself. I'll be there in perfect time. নিজেদের কথা শেষ হলে রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে নিজের চুল সামান্য খামচে ধরে আওড়ালো। ধ্যাত তেরিকে, এত বড় বিজনেসম্যান হয়ে এত বড় প্রতিষ্ঠান চালিয়ে এই ধরনের ভুল কিভাবে করলাম? রায়ান তাও নিজেকে সান্ত্বনা দিতে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলল, আরে এসব কিছু না। You are the Ryan Chaudhary. You can do everything. এই বলে রায়ান বিকালের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। আসলে বিকালে বাইক রেস আর তার পরপরই সন্ধ্যায় অফিসিয়াল প্রোগ্রাম। সে ভেবেছে একসাথে দুটোই সামলে নেবে। যদিও চাইলেই সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে পারত, কিন্তু রায়ান কখনো কথার খেলাপ করে না। যেহেতু কথা দিয়ে সে যাবে, তার মানে তাকে যেতেই হবে। বিকালটা যেন ছিল অন্যরকম উত্তেজনায় ভরা। আকাশটা ঝলমলে নীল, সূর্যটা ঠিক মাথার উপরে নয়, একপাশে হেলে পড়েছে। আলোটা এমনভাবে রাস্তায় পড়েছে যেন রেসের ট্র্যাক নিজেই
উকি দিচ্ছে রায়ানের পায়ের ছায়ায়। রায়ান আয়নার চোখ রাখলো, মুখে একরাশ আত্মবিশ্বাস, চোখে আগুন। ধীরে ধীরে সে নিজের রাইডিং গিয়ার পরে নিল। কালো লাল কম্বিনেশনের লেদার স্যুট, পিছে তার সিগনেচার আর সিম্বলটা ঝলঝল করছে, ঠিক যেন আগুনের মতো জ্বলছে তার ইচ্ছে শক্তি। গ্লাভসগুলো পরার সময় সে একবার আকাশের দিকে তাকিয়ে হাসল। আজও একটা ইতিহাস লিখবে সে। রেস ট্র্যাকে তখন থমথমে উত্তেজনা। হেলমেট পরে রায়ান বাইকের কাছে এসে দাঁড়ালো। সেটা ছিল একখানা কাস্টম ডিজাইন করা সুপার বাইক। শ্যাডো বেস্ট ইঞ্জিন স্টার্ট হতেই এমন গর্জন তুললো যেন বিজয়ের ঘোষণা আগে শেষ সুর বাজছে। সিগন্যাল লাইট একে একে লাল থেকে হলুদ, তারপর সবুজ হতেই একযোগে আরও কয়েকটি সুপার বাইক গর্জে উঠল। গর্জন নয়, যেন যুদ্ধের দামামা। রায়ানের সুরটা ছিল হিসেব করে, গতি নয়। প্রথমে পর্যবেক্ষণ। ট্র্যাকে তার চারিপাশে ছিল 4 জন শক্তিশালী প্রতিপক্ষ। কার্লোস দ্য হক ডান পাশ থেকে স্টার্ট নিয়ে সে হঠাৎ স্ন্যাপ টার্ন করে নেল ব্লক করতে চায়। কিঞ্চি ব্লাডি ড্রিফট এক্সপার্ট ড্রিফটিংয়ে ভাগ নিতে তার অস্ত্র। লুকা নিট্রো ডেভেল যে কোনো সময় গিয়ার শিফট করে হঠাৎ গতি বাড়াতে পটো। মীরা স্টিল নেভার ঠান্ডা মাথায় প্রতিযোগী মেন্টাল গেম খেলতে ওস্তাদ। প্রথম বাক কার্লোস তার বাইককে তীরের মতো ঠেলে দেয় রায়ানের সামনে। লক্ষ্য করে চেপে ধরে, গতির ভারসাম্য নষ্ট করা। রায়ানও ঠিক ওই সময়ে তার বিখ্যাত ট্রিক ব্যবহার করে। সে হঠাৎই ব্রেক টিপে হালকা গতি কমায়, কিন্তু সামনের চাকার অ্যাঙ্গেল এমনভাবে ঘুরিয়ে নেয় যে বাইকটা একটা অদৃশ্য ছায়ার মতো পিছলে যায়। কার্লোস ভেবে বসে রায়ান তার পেছনে পড়ে গেছে, অথচ রায়ান পাশের লেন দিয়ে এমন নিখুঁতভাবে ঢুকে যায় কার্লোস টায়ার স্লিপ করে হারায় ব্যালেন্স। প্রথম প্রতিপক্ষ আউট। কিঞ্জি তখন ডান বাঁক আসতেই একের পর এক ড্রিফট শুরু করে। সে চায় ট্র্যাকে একচুটিয়া নিয়ন্ত্রণ নিতে। রায়ান জানে শুধু গতি নয়, এ জায়গায় তাকে চাই ক্যালকুলেশন, অ্যাঙ্গেল প্লাস এয়ার প্রেশার কন্ট্রোল। সে তার ট্রিক্স চালায়। সিক্সর ল্যান্স বাইকটা দুই দিকে হেলে হেলে এমনভাবে কেটে যায় যে একে দেখে মনে হয় কেউ দুটো কাঁচি জ্বালাচ্ছে একসাথে। সে হ্যান্ডেলটা কাত করে এমন এক অ্যাঙ্গেলে ঘোরে সেখানে বাইকটা কেবল ড্রিফট না, একসাথে ট্র্যাকের গিপ ধরে আগায়। কেঞ্জি ভেবেছিল বাকে তার একচেটিয়া নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু রায়ানের কৌশলে সে পাশ কাটাতে না পেরে বাইকের ছিটকে পড়ে বাইরে। সেকেন্ড প্রতিপক্ষ আউট। লুকা তখন নিট্রো বুস্ট চালিয়ে দানবের মতো গতিতে ছুটছে। রায়ান তখন তার গতি ধরে রেখেছে, কিন্তু শীর্ষ গিয়ারে যায়নি। ঠিক শেষ 20 সেকেন্ড সে চালায় গোপন অস্ত্র, শ্যাডো সুগার। এটা এমন এক সিস্টেম যা তার বাইকের ইঞ্জিন ও গিয়ারিং সিকোয়েন্সে আচমকা পরিবর্তন আনে এবং বাইকটাকে সাময়িকভাবে অতি প্রাকৃতিক গতিতে ঠেলে দেয়। তবে এটা চালাতে হয় নিখুঁত টাইমিংয়ে, না হলে ইঞ্জিন ওভারহিট হয়ে। রায়ান সেটা করে খুব নিখুঁতভাবে। সে লুকাকে পাশ কাটিয়ে এগিয়ে যায়, আর মীরা রায়ানের উপর মানসিক চাপ দিতে চায়, ক্রমাগত হর্ন আর সাইড সুইচ চালিয়ে তার মনোযোগ ভাঙতে চায়। কিন্তু রায়ান তখন চলে যায় অন্য এক জগতে। সে বেছে নিল তার বিখ্যাত ট্রিকটা, গ্রেভিটি সাইড। রায়ান হ্যান্ডেলটা হঠাৎ ডানে ঘুরিয়ে হেলমেট এক পাশে কাত হলো। বাইকটা মাটি ছুঁই ছুঁই করে এমনভাবে বাঁক নিল যেন মনে হচ্ছিল সে একসাথে উড়ছে আর পিছলে যাচ্ছে। একদম নিখুঁত ব্যালেন্স আর টাইমিং। চোখের পলকে সে প্রতিদ্বন্দ্বীকে ওভারটেক করে সামনেই চলে যায়। তখন ট্র্যাকে তখন একটাই অলওয়েজ রায়ান। শেষ 5 সেকেন্ড সে তার নিট্রো প্লাস চালু করলো, একটা সিক্রেট বুস্ট সিস্টেম। বাইকটা গড়ছে ওঠে এবং সে এমন গতিতে ছুটে গেল যেন সময়কেও ফেলে পিছনে। হেলমেটের ভেতর সে এক বিশেষ সাউন্ড মুড চালু করে, যেটা বাইকের বাইরের আওয়াজ ব্লক করে দেয়। শুধু বাইকের ইঞ্জিন আর ট্র্যাকের কম্পন। সে তখন রেসের সাথে একীভূত। শেষ মুহূর্ত, বাক, গতিবেগ এবং ধৈর্য, এই তিনের নিখুঁত মিশ্রণে রায়ান ফিনিশ লাইনে পৌঁছে যায় 0.3 সেকেন্ড আগে। সমস্ত প্রতিপক্ষ তখন থমকে যায়। চারিদিক থেকে ক্যামেরা, চিৎকার, হাততালি। রায়ান ধীরে ধীরে
থামিয়ে হেলমেট খুলে চুলগুলো বাতাসে উড়িয়ে মুখে সেই আত্মবিশ্বাসী হাসে, কিন্তু তার মুখে কোনো উল্লাস নেই, শুধু একটা মৃদু হাসে। এখনো অনেক বাকি। আমি রেস করি জেতার জন্য না, নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ বিকেলের রোদে ছিমিয়ে পড়া হাইয়ে বাতাসে ধুলোর গন্ধ আর দূরে মেঘনার ঢেউ ভেসে আসছে। সেই নির্জন রাস্তায় একটা মাত্র গাড়ি এগিয়ে চলছে, গাঢ় নীল কালারের SUV স্টাইল, কিন্তু নিচু স্বরে গর্জন করা এক যন্ত্র। রুজু স্টিয়ারিং এ হাত রেখে যান কোনোটা জানলার বাইরে বাতাসে ছেড়ে দিয়েছে। চোখে সানগ্লাস, গলার কাছে শার্টের বোতাম খোলা, চেহারা একটা ক্লান্তি, কিন্তু চোখে স্পষ্ট ফোকাস। গাড়ির মধ্যে বাজছে মৃদু লো ফাই হিপ হপ উল শিলডে পড়া রোদের ছায়ায় গ্লাভ বক্সের উপরে ফেলে রাখা। চারিদিকে একেবারে ফাঁকা ধান ক্ষেত পেরিয়ে গাড়িটা কখনো ওভারটেক করছে, তো কখনো স্লো ট্রাক, কখনো পেছনে ফেলে দিচ্ছে পুরনো বাস। ডান পাশে চা দোকান, বা পাশে রেল লাইন, পাশ দিয়ে হেলে পড়া তাল গাছ। একা গাড়িতে রুদ্রর কিছুটা একঘেয়েমি হতে শুরু করেছিল, তাই নিজেকে আবারও সতেজ করতে মজার ছলে ছড়া কাটতে শুরু করে। চলো না ঘুরে আসি চট্টগ্রাম, হাতে সময় আছে, পকেটে কাম, চা খাইব দোকানে, বাস খাইব গরম, রাস্তায় বাজাই গান, মনটা আমার নরম। তারপর একাই হেসে ফেলে। ওই এই নিজের বানানো গান। ভাই আমি একটা ট্যালেন্ট, মিসিং মাই গিটার টু মাস। রানের যেমন শখ বাইক রাইডিং, এরও তেমনি শখে রুদ্র শখের জিনিস হলো তার গিটার। ছোট থেকে গিটার বাজানোতে সে খুবই ভালো। আগে একটা ব্র্যান্ডের সাথে যুক্ত ছিল, কিন্তু এখন পরবর্তীতে বাবার সাথে পারিবারিক ব্যবসাতে তাকে মন দিতে হয়েছে। যেহেতু রায়ানের বড় ছেলে হয়েও দেশে নেই, তার নিজের ব্যবসা আছে, তাই সে আপত্তি করেনি। এখন ব্যবসা সামলাতেও রুদ্র ভীষণ ভালো লাগে, আপন করে নিয়েছে, যার জন্য গিটার বাজানো এখন তার শখে পরিণত হয়েছে, তার শান্তির অংশ। হঠাৎ গাড়ির ডান পাশে পাহাড় দেখা যায়। রুদ্র জানে সে চট্টগ্রামের সীমানায় ঢুকে পড়েছে। গাড়ি থামায় না, শেষ গন্তব্য এখনো বেশ কিছু কিলোমিটার দূরে। বাবা মায়ের সাথে বেশ কয়েকবার রুদ্র চট্টগ্রামে এসেছে, তাই গাড়ি চালিয়ে আসতে তার কোনো অসুবিধা হয়নি। অন্যদিকে মিরায়া আর সোরায়া দুজন রেডি হয়ে আছে ঢাকা যাওয়ার জন্য। মিরায়া তার পায়ে রূপার নুপুর পড়েছিল, যেটা তার চাচা তাকে উপহার দিয়েছেন HSC পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। মিরায়াকে নুপুর পড়তে দেখে রোকেয়া বেগম খুশি মনে বললেন, বাহ, আমার মীরামাকে তো খুব মানিয়েছে নুপুরগুলো। থ্যাংক ইউ চাচি, চাচার পছন্দ ভীষণ ভালো, তাই সুন্দর লাগছে। রোকেয়া বেগম মিরায়াকে আরেকবার উপর নিচ চোখ বুলিয়ে দেখে বলে, মীরা, তোর গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তোর জন্মদিনে তোকে যে সোনার চেইনটা দিয়েছিলাম সেটা পরনে ভালো লাগবে। মীরা চাচির কথা শুনে যেন একটু ভয় পেল। সে উপরের দিকে চোখটা ঘুরিয়ে কিছু একটা ভেবে নিয়ে চাচিকে বলতে যাবে, এমন সময় সোরা এসে বলতে লাগলো, এই যে আপু, তোর চেন আমি পরিয়ে দিচ্ছি। আসলে চাচি, আমি ওর চেনটা একবার পরেছিলাম আর দেওয়া হয়নি। এই বলে সোরা মিরায়াকে চেনটা পরিয়ে দেয়। অমনি চাচি তার নিজের গলার চেনটা খুলে সোরায়াকে পরিয়ে দিয়ে বললেন, এই নে, এখন তোর ওই চেন আছে আর মিরারটা নিতে হবে না। সোরা চাচির দিকে তাকিয়ে সরলতার প্রশ্ন করে, চাচি, তুমি আমাকে নিজের চেন কেন দিচ্ছ? আমার চাই না এইসব, আমি তো এমনি মিরাপুর থেকে নিয়ে পড়েছিলাম। এটা আমার না, তোরই, তোর জিনিস তোকে দিলাম। এটা তোর চাচা তোর জন্যই এনেছিল। স্বর্ণ সামলাতে পারবি কি না চিন্তা করে তখন দেইনি, ছোট ছিলিস তখন। এখন অনেক বড় হয়ে গেছে আমার ছোট্ট বুড়িটা। সোরা খুশিতে চাচিকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ চাচি, আই লাভ ইউ। এই, আমাকে ছাড়া কোনো হাগ হবে না, আমাকেও নাও। সাথে সাথে মীরাও জড়িয়ে ধরতে ধরতে বলে, এখন রেডি হয়ে নিচে চল, আয়, তোদের রুদ্র ভাই এলো বলে। রোকেয়া বেগম দুজনকে জড়িয়ে ধরে, তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। এই বলে রোকেয়া বেগম নিচে নেমে যায়। বাড়িটা মেয়ে দুটো চলে গেলে ফাঁকা হয়ে যাবে, তাই রোকেয়া বেগমের আর শফিক রহমানের মনে একেবারে বিষণ্ণ। তবে এটাই যে প্রকৃতির নিয়ম, এ কুল গড়তে অন্য কুল ভাঙতে হয়। রোকেয়া বেগমের প্রস্থানের পর মীরা সোরায়াকে জড়িয়ে ধরে বলে,
বনু রে, মহা বাঁচা বেঁচেছি আজ। তুই চেনটা আনলি কখন? চট্টগ্রাম ছাড়ছি, এমন গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়েছো, তা কি না করে ঘুম হবে আমার? তাই কালই এনেছিলাম, না হলে কি আর সময় হতো বলো? আবার কবে না কবে আসা হবে এখানে। থ্যাঙ্কস রে বনু, এইবার তোকে যা চাইবি তাই দিব। একটু পেছনে যাওয়া যাক। মীরা তখন নবম শ্রেণীতে পড়তো। বাড়ন্ত বয়সে মীরার খুব শখ তৈরি হয় সে ছেলেদের মতো বাইক চালাবে। তাই সে এলাকার এক ভাইয়ের কাছে স্কুলের পর বাইক চালানো শিখতো। খুব কম সময়ে মীরা বাইক চালানো আয়ত্ত করতে পারে। দশম শ্রেণীতে ওঠার পর সে খুব ভালো বাইক চালানো শিখে গেলে এসএসসির পর তার জন্মদিনে শফিক রহমান আর রোকেয়া বেগম মীরাকে ওর ভালো রেজাল্টের জন্মদিন উপলক্ষে একটা সোনার চেইন উপহার দেয়। মীরা পরবর্তীতে বাইক রাইডিংয়ের প্রফেশনাল ভাবে বাইক রেস করার সম্পর্কে জানতে পেরে ঠিক করে সে নিজেই বাইক কিনবে। তাই তার নিজের স্বর্ণের চেইনটা বন্ধক রেখে বাইক কেনে। পরে বাইক রেসের আর্নিং প্রাইস মানি দিয়ে চেনটাই ছাড়িয়ে নেবে। বয়স কম হওয়ায় মীরা এখনও বড় বাইক রেসে অংশ নেয়নি, তবে চট্টগ্রামে তার কাছাকাছি অঞ্চলে অনেক বাইক রেসে অংশগ্রহণ করে জিতেছে। যে টাকা জমিয়েছে মীরা তার চেনটা ছাড়াতে সোরার দায়িত্ব দিয়েছিল। মীরার পারিবারিক সচ্ছলতা আছে, তবে মীরার এমন আবদার তারা মানলেও তাকে নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতো। তাই মীরার বাইক রাইডিং করার বিষয়টি কেউ জানে না সোরায়া ছাড়া। বর্তমান দুই বোন হাসি মুখে নিচে নেমে আসার কিছু সময় পর রুদ্র ও রহমান বাড়ির সামনে নিজের গাড়ি নিয়ে পৌঁছায়। রুদ্র গাড়ি থেকে নেমে রোকেয়া বেগম আর শফিক রহমানকে সালাম করে। আসসালামু আলাইকুম খালামণি। আসসালামু আলাইকুম খালু, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমরা ভালো আছি। তুমি কেমন আছো? দুলাভাই আর আপা ভালো আছো তো? আমি ভালো আছি। দুলাভাই আর আপা ভালো আছে তো? হ্যাঁ, বাবা মাও ভালো আছে। এখন এই দুই মহারানীদের আসতে বলো, এখন রওনা না হলে অনেক দেরি হয়ে যাবে। রুদ্রের কথা শেষ হতে না হতেই মীরা আর সোরা চেঁচিয়ে রুদ্রকে ডেকে উঠে। রুদ্র হাসে। বাড়ির দরজা পার করে রুদ্র সামনাসামনি হয়। কেমন আছো ভাইয়া? ভালো আছি বোনরা, তোরাও যে ভালো আছিস বোঝা যাচ্ছে। রুদ্রের কথায় দুই বোন মুচকি হেসে চাচা চাচি থেকে বিদায় নিয়ে তারা রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। এরপর পথে পরপর আর সময়ের পর সময় যেতেই থাকে। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মীরায়া জানালার বাইরে নজর রেখে উপভোগ করছে সময়টুকু। এমন সময় মীরা, হঠাৎ চট্টগ্রাম ছেড়ে ঢাকায় যাওয়ার কারণটা কি? আমার স্বপ্নের জন্য রুদ্র ভাইয়া, আমার মনে হয় ঢাকাতেই আমার ভবিষ্যৎ অবধারিত। কথাটা রুদ্রকে এক প্রকার চিন্তায় ফেলে দেয়। সে মনে মনে ভাবতে থাকে মীরার কথাতে তো কোনো ভুল নেই। সত্যি তো মীরার ভবিষ্যৎ তো তার বড় ভাইয়ের সাথেই বাধা পড়ে আছে, আর ঢাকাতেই তো ওর আসল বাড়ি। তবে সে এইসব কথা না মাথায় এনে সোরায়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, আর এই যে ছোট্ট বোনু, আপনার কি খবর? আপনি কেন ঢাকায় যাচ্ছেন? সোরায়া রুদ্রের কথায় বিরক্ত হলো, তবে বিরক্তি প্রকাশ না করে দুষ্টু হাসি দিয়ে বলল, আরে রুদ্র ভাইয়া, আমি তো যাচ্ছি আপুকে রক্ষা করতে, ও অনেক ভীতু তো তাই। ও না, আমি যাচ্ছি তোমার অন্ন ধ্বংস করতে। ও সরি, আসলে আমি যাচ্ছি ঢাকায় একটা বড় লোক আর সুদর্শন পুরুষকে বিয়ে করতে। আল্লাহ, আসলে এটাও না, আমি তো যাচ্ছি মজা করতে। সোরার কথায় মীরায়া আর রুদ্র দুজনে শব্দ করে হেসে দেয়। রুদ্র হাসতে হাসতেই আবার বলে, তোরা মেয়েরা আসলে যে কি চাস? রুদ্রর কথায় মীরা আর সোরায়া চোখাচোখি করে। রুদ্রর কথার উত্তরে একসাথে গিয়ে উঠল, শিল্পা সা ফিগার বেবো সে আদা। তিনজন একবার একসাথে হেসে উঠল আর গাড়ি যেতে থাকলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। চৌধুরী বাড়িতে পৌঁছেই থামলো। বাড়ির বড় বউকে ঘরে তুলতে রামিলা চৌধুরী মূল দরজায় দাঁড়িয়েছিলেন। মীরা রামিলা চৌধুরীকে দেখে লাফিয়ে নামতে গাড়ি থেকে। আসসালামু আলাইকুম মামুনি, কেমন আছো? কতদিন পর দেখলাম তোমাকে। আগের মতোই সুন্দর আছো। কি মাখো গো? ওয়ালাইকুম আসসালাম মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে দেখে আরো ভালো হয়ে গেছি, তাই তো বেশি সুন্দর দেখাচ্ছে। তুই আমার সৌন্দর্যের কারণ। কথাগুলো রামিলা চৌধুরী মীরাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, আর পেছন থেকে শোনা গেল সোরার অভিমানী আওয়াজ, বাহ,
বড় মেয়েকে পেয়ে সবাই দেখি ছোট মেয়েকে ভুলে যায়। বলি, আমাকে কি একটু আদর দেওয়া যাবে? রামিলা চৌধুরী সেই দিকে তাকিয়ে সোরার দিকে হাত বাড়িয়ে দিয়ে ওকেও ডেকে নেয়। পরে একসাথে তারা চৌধুরী বাড়িতে প্রবেশ করে। আর মীরা প্রথমবারের জন্য তার অজ্ঞাত শ্বশুর বাড়িতে দেখতে পেল। মীরা রীতিমতো অবাক চৌধুরী বাড়ি দেখে। বাড়ির প্রতিটি কণা যেন শৌখিনতার প্রতিচ্ছবি। সবুজে ঘেরা এলাকায় দাঁড়িয়ে আছে একটি মনোরম ডুপ্লেক্স বাড়ি, যার প্রতিটি ইট যেন রুচির ছোঁয়ায় গড়া। বাড়ির বাইরে দেওয়াল গাঢ় কালো আর সাদা রঙের সংমিশ্রণে আধুনিক নকশা আঁকা, যা এক নজর চোখে পড়ে। সামনে ছোট একটি লন, ঘাসে ঢাকা, ফুলে ফুলে ভরা। পাথরের পথ বেয়ে মূল দরজায় পৌঁছানো যায়, যেখানে ঝকঝক কাঠের দরজা আর পাশে দুটি মার্বেলের ফলক আলাদা মাত্রা এনে দেয়। বাড়ির ভেতরে পা রাখলে চোখে পড়ে উন্মুক্ত একটি ড্রয়িং রুম। উঁচু ছাদে ঝুলন্ত ঝুলছে একটি স্ফটিকের ঝাড়বাতি, মার্বেল পাথরের মেঝে, নান্দনিক কাঠের আসবাবপত্র এবং মৃদু রঙের ওয়াল পেন্ট পুরো ঘরে এক ধরনের শান্ত সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। দেয়ালে ঝুলছে নির্বাচিত শিল্পীদের আঁকা ছবি, আর বুক সেলফে সারি সারি বই, যেন প্রতিটি কোণে মালিকের রুচি ও জ্ঞানের ছাপ। বাড়ির পেছনে রয়েছে একটি ছোট্ট উঠান ও একটি ছিমছাম বাগান, যেখানে বসার জায়গা করা হয়েছে। কাঠের টেবিল, চেয়ার। দোতলায় উঠলেই চোখে পড়ে খোলা বেলকনি, যেখানে সকালের কফি কিংবা সন্ধ্যার গল্পের জন্য উপযুক্ত পরিবেশ। শোবার ঘরগুলো সাজানো হয়েছে পরিমিত আলোর ব্যবহারে। নরম আলো, পর্দার রং, বিছানার চাদর, সবকিছুতে এক ধরনের প্রশান্তি মিশে আছে। এই বাড়ি শুধু বসবাসের জন্য নয়, এটি এক ধরনের জীবন দর্শন, যেখানে বিলাসিতা নয় বরং রুচি, নান্দনিকতা ও স্বাচ্ছন্দ্যের মেলবন্ধন ঘটেছে নিখুঁতভাবে। মীরা চারিপাশ খুব ভালো করে দেখে নেয়। মামুনি, কি সুন্দর বাড়ি তোমাদের, এক নজরে চোখে আটকে যাওয়ার মতো সুন্দর। রামিলা চৌধুরী যেন মীরার কথায় স্বস্তি পেলেন। মুখে প্রশান্তির হাসি নিয়ে তিনি বললেন, তোর পছন্দ হয়েছে মা? খুব পছন্দ হয়েছে, কিন্তু এভাবে জিজ্ঞেস করছো কেন মামুনি? মনে হচ্ছে আমার থেকে কনফার্মেশন নিচ্ছ আমার বাড়ি ভালো লেগেছে কিনা। মীরার কথায় রামিলা কোনো উত্তর না দিয়ে চুপ থাকেন। তারপর মীরা আর সোরাকে তাদের রুমগুলো দেখিয়ে দেন। মীরা তার রুমের ভেতরে যাওয়ার সময় তার রুমের পাশে একটা রুমের দরজায় তালা দেখে জিজ্ঞেস করে, মামুনি, এই রুমটা কার? এখানে তালা কেন? মীরার প্রশ্নে রামিলা চৌধুরী রায়ানের তালা ঝুলতে থাকা রুমের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। এটা আমার বড় ছেলে রায়ানের রুম। ও আমেরিকায় থাকে, তাই ওর রুমটা এখন বন্ধ। মীরা স্বাভাবিকভাবেই নেয় উত্তরটা। তারপর পরই মীরার চোখ যায় দেয়ালে থাকা রায়ানের 17 বছরের একটা ছবিতে। যেমন সুন্দর হাস্যজল, তেমন মায়া ভরা ছবিতে। মামুনি, এটা বুঝি রায়ান ভাইয়া? ভাইয়া তো দেখতে সেই, এখন তো মনে হয় আরো সুন্দর হয়েছে দেখতে, তাই না? মীরার মুখে রায়ান ভাইয়াকে সম্বোধন করা দেখে মুচকি হেসে তিনি মনে মনে বললেন, বোকামে, স্বামীকে ভাইয়া বলে না রে। ও মামুনি, কি চিন্তা করো? চিন্তার অবসান ঘটিয়ে রামিলা চৌধুরী মজার ছলে বললেন, কিছু না। হ্যাঁ, অনেক হ্যান্ডসাম আমার ছেলে, দেশে ফিরলে দেখতে পাবি। তোকে দিয়ে দিব ও এলে। এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। মীরা রামিলা চৌধুরীর কথা মজা ভেবে উড়িয়ে দিয়ে রুমে ঢুকে গেল, আর কথা বাড়ালো না।